রক্ষে করো রঘুবীর, রক্ষে করো, এবার অন্তত পাশ করিয়ে দাও। এবার জিততে না পারলে কিন্তু আর মান সম্মান কিচ্ছু থাকবে না, একেবারে মাথা কাটা যাবে। এই মুহূর্তে রাজ্য বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি, কেন্দ্রীয় বিজেপিকে এতদিন ধরে যা গুলতাপ্পি দিয়েছে সেই সমস্ত কিছু যাচাই করার সময় চলে এসেছে, পরীক্ষা নেবার সময় চলে এসেছে। এবং হেডমাস্টার মশাই বলছেন আমি নিজে বসে থেকে পরীক্ষা দেখব কিরকম কি হচ্ছে। দেখুন, একদিক দিয়ে এটা কিন্তু এখন আর বঙ্গ বিজেপির নেতাদের জন্য একটা লজ্জার বিষয়, তাদের প্রেস্টিজের লড়াই হয়ে গেল, নির্বাচনে জিততে না পারলে লজ্জায় তাদের মাথা কাটা যাবে, কান কাটা যাবে, এখানেই শুধুমাত্র আর আটকে রইল না। এবার কিন্তু একেবারে অমিত শাহ, যিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে এবং তারই সঙ্গে বিজেপির নাম্বার 2 হিসেবে পরিচিত, সেই অমিত শাহ, যাকে কিনা চাণক্য বলা হয়, রাজনীতিতে অনেককেই চাণক্য বলা হয়েছে, কিন্তু এমন একজন চাণক্য যিনি এখনো বেঁচে আছেন রাজনীতিতে, সেই অমিত শাহরও কিন্তু এটা একটা প্রেস্টিজের লড়াই হয়ে গেল। কারণ তিনি বলেছেন তিনি 15 দিন টানা পশ্চিমবঙ্গে একেবারে গ্যাঁট হয়ে বসে থাকবেন। বিরোধীদের কটাক্ষ যেরকমটা করা হয়, বিরোধীরা যেরকম কটাক্ষ করে থাকে ডেলি প্যাসেঞ্জারি, সেটা আর নয়, একেবারে 15 দিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের জন্য বিজেপির সেনাপতি হিসেবে পশ্চিমবঙ্গে বসে থাকবেন এবং তিনি সামনে থেকে লড়াইটা দেখবেন, পরিচালনা করবেন। দেখুন, এই মুহূর্তে যে বিজেপির তরফ থেকে টার্গেট যেটা দেওয়া হয়েছিল, প্রথমে একটা আকাশচুম্বী টার্গেট দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু কমিয়ে আনা হয়েছে। অমিত শাহ প্রথমে বলেছিলেন 200-র বেশি আসন বিজেপিকে পেতে হবে, শুভেন্দু অধিকারী সেটাকে আরেকটু বাড়িয়ে 220 করে দিয়েছিলেন। তারপর কিন্তু সেটাকে নামিয়ে আনা হয়েছে 170-এ, যে ঠিক আছে 150-এর উপরে আরও 20টাকে রিজার্ভে রাখলাম, 170-এর কাছাকাছি আসন পেরে ফেলো শুভেন্দু, এইবার তাহলে বাংলা শাসনের ব্যবস্থা 150 থেকে 70-এর মধ্যেই করে ফেলো। তাই এইবার রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। দেখুন, রাজ্য বিজেপির অমিত শাহ যে এসে 15 দিন নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে থাকবেন, এই বিষয়টায় আনন্দিত হওয়ার জায়গা যেমন রয়েছে, তেমনই চমকানোর জায়গাও রয়েছে। কেন বলছি? তা এই বিষয়টা খুব ছোটোখাটো বিষয় কিন্তু নয় যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে 15 দিন থাকবেন। এমনিতে দেখুন, আমাদের এই রাজ্যের বিজেপির জন্য কেন্দ্রীয় বিজেপির যা যা করার নির্বাচনের আগে অন্যান্য নির্বাচনের মতোই সমস্তটাই কিন্তু করা হচ্ছে। টাকা পয়সা থেকে শুরু করে সুযোগ সুবিধা, বিভিন্ন রকম গাইডেন্স, সব কিছু কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে রাজ্য বিজেপির জন্য দেওয়া হচ্ছে। নীতিন নবীন, সুনীল বনসল, ধর্মেন্দ্র প্রধান, এই সমস্ত নেতাদের বাংলার সমস্ত কাজকর্ম দেখার জন্য রাখা হয়েছে। এই নামগুলো এখন পশ্চিমবঙ্গের নেতাদের মুখ দিয়ে গড়গড় করে বেরোয়। পশ্চিমবঙ্গের তালিকা কি হবে, কারা দাঁড়াবেন না দাঁড়াবেন, সেই নিয়ে দিল্লিতে বারবার আলোচনা হয়েছে, দিল্লি থেকে সমস্ত রকমভাবে গাইড করা হয়েছে, সেই বার্তা পাঠানো হয়েছে। তারই সঙ্গে বাইরের রাজ্য থেকে রাজনৈতিক পর্যবেক্ষকদের পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপিকে সাহায্য করার জন্য, এখানে বিজেপির কাজকর্ম, নীতি সমস্ত কিছু নির্ধারণ করার জন্য। এবং তারা সব বড় বড় ওজনদার রাজনৈতিক নাম। তার সঙ্গে আপনি টাকা পয়সার কথা যদি ধরেন, সে সমস্তরও কোনো কমতি নেই। কিছুদিন আগেই যে সংকল্প যাত্রা হয়েছে বিজেপির, সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তারা এসে প্রচার করেছেন, নরেন্দ্র মোদী ব্রিগেডের সভা করেছেন, অমিত শাহ মাঝে মধ্যেই এসে প্রচারের কাজকর্ম করছেন। তারপরেও কিন্তু অমিত শাহ 15 দিনের জন্য পশ্চিমবঙ্গে এসে থাকবেন, এই সিদ্ধান্ত নিয়েছেন। মানে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী 15 দিন পশ্চিমবঙ্গে থাকবেন। দিদি তো চিৎকার করে একটা সময় বলেছেন হুঙ্কার দিয়ে যে বাংলা একদিন দিল্লি চালাবে, তার মতো করে না হলেও তার মানে ওই 15 দিন দেশের কাজ, দিল্লির কাজ সব কিছু বাংলায় বসেই স্বরাষ্ট্রমন্ত্রীকে করতে হবে, কারণ কাজ তো আর থেমে থাকবে না। তার মানে বাংলা থেকে দিল্লির কাজ এই 15 দিন চলবে। এবং এখানে দুটো প্রশ্ন যেটা বড় করে উঠে আসছে, এক হচ্ছে তাহলে বিষয়টাকে এইরকম যে রাজ্য বিজেপি আসলে নিজেদের কাজকর্ম এই সমস্ত কিছু দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে মোটেই কনভিন্স করতে পারেনি। মানে রাজ্য বিজেপি ভালো প্রস্তুতি নিয়েছে, রাজ্য বিজেপি তৈরি আছে, কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহর মতো লোকজন তাদের শুধু এসে প্রচার করলেই চলবে, স্পেশাল ক্লাস নেওয়ার দরকার নেই। গ্রাউন্ড ওয়ার্ক, মাটিতে পরিশ্রম যা করার মাটি একদম রাজ্য বিজেপি সেট করে রেখে দিয়েছে। এই বিষয়টাই কি তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছেন না? সেই কারণে সেনাপতি নিজে বলছেন যে আমি 15 দিন এখানে থেকে যাব। তা না হলে অমিত শাহের এটা করার প্রয়োজন হচ্ছে কেন? বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহকে পশ্চিমবঙ্গে 15 দিন থাকতে হচ্ছে কেন? এই যে প্রশ্নটা, অমিত শাহ এর আগে কোথায়, কবে, কোন রাজ্যে নির্বাচনের জন্য এরকম টানা 15 দিন থেকেছেন, কেউ কিন্তু এর উত্তর মনে করতে পারছেন না। অন্যান্য রাজ্য ছেড়ে দিন, গুজরাটে পর্যন্ত টানা 15 দিন স্বরাষ্ট্রমন্ত্রী থেকেছেন নির্বাচনের জন্য, এমনটাও কিন্তু মনে করা যাচ্ছে না। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা তাকে করতে হচ্ছে কেন? তারই সঙ্গে দ্বিতীয় আরেকটা প্রশ্ন যেটা উঠে আসছে সেটা হলো, শাসক দল তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি সবসময় অভিযোগ করে যে তৃণমূলের দলদাস হয়ে গেছে এই রাজ্যের পুলিশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের সময় সেখানে যদি পশ্চিমবঙ্গে বসে থাকেন, তাহলে সেই সময় কেন্দ্রীয় বাহিনী যারা পশ্চিমবঙ্গে কাজ করছেন তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন? এই একই প্রশ্ন কিন্তু সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকেও তোলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের জন্য 15 দিন যদি একটি রাজ্যে বসে থাকেন, তাহলে দল আর প্রশাসনের কাজ একসঙ্গে গুলিয়ে যাবে না তো? দ্বিতীয় ভাগে এটাও বোঝার দরকার আছে, যেখানে বিজেপির তরফ থেকে প্রথমে টার্গেট করা হচ্ছিল 200 আসন, সেখানে সেটা কমে 170-এ চলে এসেছে। মানে জিততে যে কটা আসন লাগবে তার থেকে খানিকটা বেশি রেখে টার্গেটটাকে সেট করা হয়েছে। তাহলে এখানে এই টার্গেট মডিফাইয়ের কারণও কি এইটা, যে রাজ্য বিজেপির তরফ থেকে যে ধরনের সংখ্যা, যে ধরনের মূল্যায়ন কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছে সেটা ঠিক নয়। সেই কারণে রাজ্য বিজেপির যে মূল্যায়নের ওপরে ভর করে অমিত শাহ 200-র বেশি আসন পাবো বলে হুঙ্কার দিয়েছিলেন, এখন সেইটা তিনি নিজেই বুঝতে পারছেন যে হবে না। সেই জন্যেই কি তিনি এই টার্গেটটাকে 170-এ একটা রিজনেবল জায়গায় নামিয়ে নিয়ে এসেছেন। দেখুন, এর আগের বার নির্বাচনে যখন বিজেপি মুখ থুবড়ে পড়েছিল, তখনও তো বিজেপির তরফ থেকে দারুণ হুঙ্কার দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় ফলাফল বেরোনোর পরে উঠে এসেছিল কামিনী কাঞ্চনের অভিযোগ, উঠে এসেছিল বিজেপির বেহিসেবি খরচের কথা, উঠে এসেছিল রাজ্য বিজেপির তরফ থেকে ভুলভাল মূল্যায়ন সংখ্যা কেন্দ্রীয় বিজেপিকে দেখানো হয়েছে, সমর্থনের একটা সম্পূর্ণ আলাদা চিত্র কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বকে দেখানো হয়েছে, যার মাধ্যমে মনে হচ্ছিল যে সত্যিই পশ্চিমবঙ্গে তো বিজেপিই ক্ষমতায় চলে আসবে। কিন্তু ফলাফল বেরোনোর পর দেখা গেছে বঙ্গ বিজেপি মুখ থুবড়ে পড়েছে এবং রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে কেন্দ্রীয় বিজেপিকে যা যা মূল্যায়ন, যা রিপোর্ট দেওয়া হয়েছিল সেগুলো যে ঠিক নয় সেটাও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছিল। এবারেও কি তাহলে গ্রাউন্ড রিয়ালিটি আলাদা, সেটা বুঝতে পেরেই কোথাও একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে বলেই টার্গেটটাকে নামিয়ে 170-এ এখন আনা হয়েছে, একটা রিজনেবল জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে। এবং সেই কারণেই কি এবার অমিত শাহ নিজে ঠিক করেছেন যে 15 দিন তিনি এখানে থাকবেন। মানে এটাই কেন্দ্রীয় বিজেপির শেষ চেষ্টা, যে এটাও আমরা করে দেখে নিলাম, 15 দিন অমিত শাহ নিজে থেকে সমস্ত রাজনীতির বিষয়টা দেখবেন, পরিচালনা করবেন, পথপ্রদর্শন করবেন, তিনি নিজে থাকবেন, যেটা অন্য কোনো রাজ্যে হয়নি। পশ্চিমবঙ্গে সেটাও বিজেপি করবে। এত কিছুর পরে অমিত শাহ 15 দিন পশ্চিমবঙ্গে থেকে এত কিছু করার পর যদি দেখা যায় পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে, তাহলেও কিন্তু বলতে হবে পশ্চিমবঙ্গে আলাদা করে আসামের মতো একটা হিমন্ত বিশ্ব শর্মা তৈরি করা যায়নি, কিংবা উড়িষ্যায় রাজনৈতিক কূটনৈতিক যে চাল কাজে লাগানো গিয়েছিল সেরকম কিছু রাজ্য বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গে করতে পারেনি। এবং বিজেপি যে জিতেছে এর পেছনে হেভি লিফটিংটা সেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরই। আর এরপরেও যদি দেখা যায় যে বিজেপি পরাজিত হয়েছে পশ্চিমবঙ্গে, এত কিছু কেন্দ্রীয় বিজেপির এত চেষ্টার পরে যদি দেখা যায় যে বিজেপি হেরে গেল এবারে পশ্চিমবঙ্গে, তাহলে বঙ্গ বিজেপির নেতারা যারা রয়েছেন পশ্চিমবঙ্গে তাদের বাইরের কাউকে ভয় পাওয়ার দরকার নেই, মানে তৃণমূলকে ভয় পাওয়ার দরকার নেই। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বই তাদের যা হিসাব নেবেন, আলাদা করে যে ভালোবাসা তাদের জন্য রেখে দেবেন এবং তাদের জন্য দেখাবেন, সেটা কিন্তু একেবারে অন্য মাত্রার হবে। মানে বিজেপির তরফ থেকে, কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বঙ্গ বিজেপির যেভাবে ডানা ছাটা শুরু হবে, যেভাবে ছাঁটতে শুরু করবে, সেটা আলাদা হবে। ওই যে কথায় আছে না, ছোটাবে আলাদা খাটাবে আলাদা, সেই রকম পরিস্থিতি হবে। এদিকে আবার অমিত শাহ এখানে এসে 15 দিনের জন্য থাকবেন, এই ঘোষণা সামনে আসার পরে একটা আলাদা লেভেলের ঠোকাঠুকি শুরু হয়ে গেছে। আপনারা জানেন তৃণমূলের তরফ থেকে এবার যে কথাটা বারবার বলা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে পশ্চিমবঙ্গের মানুষের আমিষ খাওয়া বন্ধ হয়ে যাবে, বিশেষ করে মাংস এবং মাছ খাওয়া বন্ধ করে দেবে বিজেপি। এবার বিজেপির তরফ থেকেও এটা কাউন্টার করা হচ্ছে। এবারে হচ্ছে অমিত শাহ 15 দিনের জন্য পশ্চিমবঙ্গে এসে থাকবেন, এটা জানার পর তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে অতিথি দেবো ভব, অতিথি আপ্যায়ন আমরা করব, আপনি এসে যখন বাংলায় 15 দিনের জন্য থাকবেনই, তাহলে বাংলার খাবার দাবার দিয়েই আপনার অতিথি আপ্যায়ন হবে। তা বাংলার খাবার কি কি না, ভেটকি মাছের পাতুরি, মুড়ি ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, পাবদার ঝাল, এই সমস্ত খাবারের কথা বলা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, দেখুন বিজেপির তরফ থেকে এই ন্যারেটিভ কাউন্টার করা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপির প্রার্থীরা প্রচারে মাছ নিয়ে বেরিয়ে পড়ছেন, মাছ নিয়ে চর্চা হচ্ছে, মাংস আমরা খাবো, আমিষাশী বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, এসব কথা বলা হচ্ছে। মাছ নিয়ে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন বিজেপির প্রার্থী, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর তা না হলে বিজেপির প্রার্থীরা প্রচারে বেরিয়ে কি খাচ্ছেন সেটা দেখানোর জন্য একদম ভাতের থালা সাজিয়ে মাছ মাংস সমস্ত কিছু নিয়ে তারা বসে পড়ছেন
এবং দেখাচ্ছেন যে মাছ মাংসের তারা কতটা ভক্ত এবং তারা মাছ মাংস মোটেই বন্ধ করে দেবেন না। এবার এই ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ চলতে চলতে একজনকে মাছ মাংস এই সমস্ত কিছু দিয়ে আপ্যায়নের কথা বলা হচ্ছে, যিনি একজন নিরামিষাশী, এই ব্যাপারটাও কিন্তু বেশ বেগ পেয়েছে। এই জায়গাটাও কিন্তু একটা ধাক্কা লাগার মতো জায়গা তৈরি করেছে। এখন বঙ্গ বিজেপি অমিত শাহকে তৃণমূল কংগ্রেস এই সমস্ত কথাবার্তা বলছে সেগুলোর নিন্দা করবে, নাকি মাছ নিয়ে তারা যেরকম প্রচার চালিয়ে যাচ্ছে সেটাই করবে, বরং নিন্দে টিন্দে করতে গেলে আবার হিতে বিপরীত হতে পারে, সেই ভেবে চুপ করে থেকে মাছটা গিলে নেবে, কোনটা করবে সেটাও কিন্তু বঙ্গ বিজেপির জন্য এই মুহূর্তে একটা ডিলেমার বিষয়। একেবারে মাছে ভোটে বাঙালি। তবে অমিত শাহ 15 দিন পশ্চিমবঙ্গে থাকবেন বলে আর যাদের যাদের পশ্চিমবঙ্গে এসে প্রচার করার কথা ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এমনিতেই জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গকে মোটামুটি 9টা জোনে বিজেপি ভাগ করে নিয়েছে। বিভিন্ন জায়গায় প্রচারের জন্য প্রচুর কেন্দ্রীয় মন্ত্রীরা আসবেন। প্রচারক এবং কর্মী হিসেবে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এই সমস্ত জায়গা থেকে লোকজনকে নিয়ে আসার কথাও হচ্ছে। তারই সঙ্গে আপনারা জানেন যে ভূপেন্দর যাদব, যিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কিন্তু এবারের ইলেকশনের ইনচার্জ, আর তার সঙ্গে কো ইনচার্জ করা হয়েছে ত্রিপুরার বিপ্লব দেবকে। তার সঙ্গে নীতিন নবীন, ধর্মেন্দ্র প্রধান তারা প্রচার করছেন। নীতিন নবীন যিনি বলেছেন যে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করা হবে বিজেপি ক্ষমতায় এলে, তারা তো আছেনই, তারা করছেন। এছাড়া নরেন্দ্র মোদী তিনিও কিন্তু সভা করবেন, তিনিও আসবেন প্রচারে। অমিত শাহর প্রচার তো চলবেই। এই সমস্ত কিছুর ওপরে অমিত শাহর 15 দিন পশ্চিমবঙ্গে থাকাটা হচ্ছে চেরি অন টপ। মানে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গ বিজেপির জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে, কোনো কিছু বাদ নেই। এরপর যদি দেখা যায় পশ্চিমবঙ্গে বিজেপি হেরে গেল, এমনকি বিজেপির জন্য টার্গেটও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, এরপরেও যদি দেখা যায় বিজেপি পাশ করতে পারলো না, পশ্চিমবঙ্গে বিজেপি পরাজিত হলো, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হবে। এবং এই টিটকিরি শুধুমাত্র এবারের নির্বাচনটুকু নয় বা নির্বাচনের পরের সময়টুকু নয়, পরের লোকসভা নির্বাচন পর্যন্ত বিজেপিকে তাড়া করবে, যে স্বয়ং অমিত শাহকে নিয়ে এসেও তো তোমরা কিছু করতে পারো না, তোমাদের আবার কিসের রাজনীতি। এবং এবারেও যদি বিজেপি জিততে না পারে এত কিছুর পর পশ্চিমবঙ্গে, তাহলে বঙ্গ বিজেপিকে গ্ল্যাক্সো বেবি বলাটা একেবারেই ভুল হবে না। আর এবারের পরাজয়ের পর বিজেপির কাছে যে পরিমাণ কটাক্ষ যাবে, যে পরিমাণ চ্যাটাং চ্যাটাং কথা তাদের শুনতে হবে, সেটা কিন্তু 2021-এর থেকে অনেক বেশি ব্যথা দেবে। তার কারণ ঢোলটা তো দুদিক থেকেই বাজবে, ভেতর থেকেও বাজানো হবে, বাইরে থেকেও বাজানো হবে। তাই অমিত শাহকে পাশে পেয়ে বঙ্গ বিজেপি খুশি, খুবই আনন্দিত, ঠিকই আছে, কিন্তু তার সঙ্গে ভয়টাও থাকা দরকার। এবার পাশ করতে না পারলে কিন্তু কপালে খুব দুঃখ আছে, ভেতর এবং বাইরে থেকে। তাই তো বলি, বঙ্গ বিজেপির এখন শুধু এই একটা কথাই বলে যাওয়া উচিত, রক্ষে করো রঘুবীর, রক্ষে করো লাজ রেখো। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়।